ওই যৌনপল্লী যাওয়া পর্যন্ত বেশিরভাগ মেয়ে ওরা স্বেচ্ছায় যায় না। এক প্রেমিকের হাত ধরে হয়তো প্রতারিত হয়ে যৌনপল্লীতে আশ্রয় হয়েছিল, আরেক প্রেমিকের হাত ধরে ওখান থেকে বাঁচার চেষ্টা করে। যৌনকর্মী এই পেশাটা কিন্তু আদি পেশা, পৃথিবীর আদি পেশা। আর যারা ওদের কাছে যাচ্ছে প্রয়োজনটা তাদের, মানে আমি কিভাবে বলবো, অনেক করুণার চোখে দেখে। নতুন ভাবে আবারও খোলামেলা পোশাকে ধরা দিলেন রুনা খান। এর মধ্যে আসলে একটা বড় অংশ জুড়ে আছে গণমাধ্যমের ভুল প্রচার। ঈর্ষায় জর্জরিত হয়ে যাচ্ছেন। আমরা 20 বছর ধরে জিরো ফিগার, আমাদের নিয়ে কোনো নিউজ হয় না। আর উনি ছিলেন 100 কেজি, সেখান থেকে এখন 60 কেজি হয়ে। আমার বর আমাকে ভীষণ পছন্দ করে গুল্লু গাল্লু দেখতে। কাজ ছাড়া কথা বলবো না, যে এখনো কি বটি দিয়ে চুল কাটিস নাকি। এবার কিন্তু বটি দিয়ে কাটিনি, কাঁচি দিয়ে কেটেছিলাম। ইডেনে, ও আচ্ছা, তোমরা তো মারামারি করা টাইপের মেয়ে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সপ্তাহ ঘুরে আবারও ফিরে এসেছি আমাদের বাংলা টিভির আয়োজন অল টাইম রেড নিবেদিত তারায় তারায় অনুষ্ঠানে। আমি শান্তা জাহান যথারীতি হাজির হয়ে গেছি আপনাদের জন্য, আপনাদের খুব পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে। যদি আমি শুধু বলি মাত্র আপনাদের পছন্দের, তাহলে বোধহয় একটু ভুল বলাই হবে, কারণ সে আমারও ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দের একজন মানুষ, যার অভিনয়ের ভক্ত আমি। এবং আমি সবসময় বলে থাকি যে আমাদের বাংলাদেশের অভিনয়ের যে ক্ষেত্রটা রয়েছে, সেখানে একজন অভিনেতা যখন খুব ভালো অভিনয় করে তাকে আমরা বলে থাকি শক্তিমান অভিনেতা। কিন্তু এই মানুষটির ক্ষেত্রে আমি সেই শক্তিমান কথাটা সবসময় ব্যবহার করতে চাই, কারণ সে তার অভিনয়ের দক্ষতা, তার যে চরিত্রকে ধারণ করার ক্ষমতা রয়েছে, প্রত্যেকটা কাজে কিন্তু আলাদা আলাদাভাবে প্রমাণ করেছে। যদিও ছোট পর্দায় অর্থাৎ টেলিভিশনের নাটক দিয়ে তার জীবন শুরু হয়, কিন্তু তার পরবর্তীতে আমরা চলচ্চিত্রে তার বিচরণ দেখতে পেয়েছি এবং এখনও সেটা কিন্তু চলমান রয়েছে। প্রিয় দর্শক, ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মের শক্তিমান অভিনেতা রুনা খান রয়েছে আজ আমার সাথে। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? অনেক ধন্যবাদ, তুমি এত ভালো ভালো কথার মালা সাজিয়ে স্বাগত জানালে শান্তা, অনেক ধন্যবাদ। খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি এবং আমার পছন্দের মানুষদের সাথে যখন আড্ডা হয় তখন মনে হয় যে না, এই সময়টা তো আমি খুব সুন্দরভাবে কাটাবো, সো তখন ভালো লাগাটা বেশি কাজ করে। এই যে সুন্দর কিছু কথা বলবার সুযোগ আমার হলো, এটার পেছনে রিজন হচ্ছে এখানে আসলে বলা যায়, সব ক্ষেত্রে আসলে বিশেষণ কিন্তু ব্যবহার করা যায় না। না, এটা 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 তোমার চিন্তার সৌন্দর্য, যে তুমি এভাবে ভেবেছো, তোমার মনে হয়েছে যে এভাবে আমাকে উপস্থাপন করা যায়, এটা তোমার সৌন্দর্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে বাংলা টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত, শুভকামনা জানাচ্ছি, কারণ খুব রিসেন্টলি নীল পদ্ম রিলিজ হতে যাচ্ছে। তো আমরা বড় পর্দায় দেখেছি অলরেডি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে এসেছে এবং তার পরবর্তীতে ব্যাক টু ব্যাক আরও বেশ কিছু কাজ নিয়ে আলোচনায় সবসময় ছিল। নীল পদ্ম নিয়ে তোমার চাওয়াটা কি, প্রত্যাশা কতটুকু? আচ্ছা, নীলপদ্ম আমরা সবাই জানি যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে 11 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত, এবং এই উৎসবে প্রায় 75টি দেশের 220টি সিনেমা দেখানো হচ্ছে, বিভিন্ন ভাষার, পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য। এর মধ্যে আমাদের দেশেরও 10টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে, যার মধ্যে অন্য সিনেমাগুলো আমাদের দেশের হলে আগেই মুক্তি পেয়েছে। নীলপদ্মের ব্যাপারে বিশেষত্ব হচ্ছে যে নীলপদ্ম এই উৎসবেই, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই প্রথম প্রিমিয়ার হচ্ছে এবং বাংলাদেশে প্রথম প্রদর্শনী হচ্ছে। সেটা আমার জন্য ভীষণ ভালো লাগার। আর এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে আমার আরেকটু খুব ভালো লাগার স্মৃতি আছে। যেমন তুমি জানো 2017-র 1 ডিসেম্বর আমার একই দিনে দুটো ছবি মুক্তি পেয়েছিল, তৌকির আহমেদের হালদা এবং সাজিদুল আওয়ালের ছিটকিনি। তুমি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথা বললে, যে আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হালদার জন্যই আমি অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাই। হ্যাঁ, তো তার পরের বছর এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং বাংলাদেশ প্যানোরামা বিভাগে হালদা এবং ছিটকিনি দুটো সিনেমারই প্রদর্শনী দেখানো হয়েছিল এবং সে বছর হালদা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতে নেয়। তো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে আসলে আমার শুরুটা খুবই সুন্দর শুরু। তো তারপরে বেশ কবছর পেরিয়ে গেছে, এই বছর এই উৎসবে আমার নীলপদ্ম, মানে আমার অভিনীত নীলপদ্ম মুক্তি পাচ্ছে। হ্যাঁ শান্তা, আমার ভীষণ ভালো লাগা, ভীষণ আনন্দ কাজ করছে।
একদম মানে অন্যরকম একটা চরিত্র এবং অন্য রকম একটা পরিবেশে এই নীলপদ্মের কাজ হয়েছে যতটুকু আমরা গল্প শুনেছি। আমরা যদি একটু সেই অভিজ্ঞতাটা আসলে শেয়ার করতে চাই যে যৌনপল্লী এবং যৌনকর্মী এই দুটো মানে জায়গাকে আপন করে নিয়ে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলার একটা বিষয় ছিল। এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তাদের সাথে? আচ্ছা, আমি তোমাকে আহ, মানে তুমি তো বলছো সিনেমার শুটিংয়ে গিয়ে অভিজ্ঞতার কথা, সেই কথাটা আমি তোমায় বলছি। তার আগে আসলে আমি সিনেমায় যুক্ত হওয়ার গল্পটা একটু বলতে চাই। সেই গল্পটাও আমার কাছে ভীষণ ভালোবাসার এবং সম্মানের একটি গল্প। নীলপদ্মের যিনি পরিচালক তৌফিক এলাহি, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন। এখন তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছেন এবং এটি তার নির্মাণে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে তিনি শর্ট ফিল্ম করেছেন, পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রথম। তো তার সাথে আমার পরিচয় ছিল না। আমাদের অভিনেতা সজল ভাই আর তৌফিক ভাই একই বিশ্ববিদ্যালয়ের বন্ধু মানুষ। সজল ভাই আমাকে একদিন ফোন করে বললেন যে আরুনা, আমার পরিচিত, আমার বন্ধু মানুষ তো একটা সিনেমা বানাবে, এই চরিত্রটা, আমি চিত্রনাট্য গল্প শুনেছি, চরিত্রটা শুনে আমার মনে হয়েছে যে তুই এই চরিত্রটার জন্য ঠিকঠাক হতে পারিস, তুই কি একটু স্ক্রিপ্টটা দেখবি বা কথা বলে দেখবি যদি সব কিছুই হয়। তো তারপর তৌফিক ভাই আমাকে ফোন করলেন, আমাকে চিত্রনাট্য পাঠালেন এবং শান্তা চিত্রনাট্য পাবার পর মানে চরিত্র দেখে, গল্পটা দেখে আমি একেবারে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে রাজি হয়ে বলে দিয়েছে। হ্যাঁ, কারণ একটা মানে যে চরিত্রে আমি কাজ করেছি নীলাকেই নীলপদ্ম বলে সম্বোধন করা হচ্ছে। মানে একটা সিনেমার নাম ভূমিকায় যখন একজন অভিনয় কর্মীকে চিন্তা করা হয়, সেটা যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য ভীষণ সম্মানের। অবশ্যই। হ্যাঁ, এবং আমার যে জিনিসটা ভীষণ ভালো লেগেছে যে আমার পরিচালক তৌফিক এলাহি তিনি এই কাজটা করার আগে যৌনকর্মীদেরকে নিয়ে, যৌনকর্মীদের মানবাধিকার নিয়ে দীর্ঘ একটা সময় গবেষণা করেছেন এবং সেই গবেষণায় তিনি যে তথ্য উপাত্ত পেয়েছেন বা তার কাছে যা যা যেই সূত্রগুলো তিনি পেয়েছেন সেই সকল সূত্র মিলিয়ে তিনি একটা সরল গল্প লিখেছেন, একটা সরল চিত্রনাট্য। হ্যাঁ, যে একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি ওই সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থান, তাদের মনস্তত্ত্ব, তাদের সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি, সমাজ তাদেরকে কিভাবে দেখে, মানে যৌনকর্মী এই পেশাটা কিন্তু আদি পেশা, পৃথিবীর আদি পেশা। সেই পেশাজীবীর মানুষরা এখনো সামাজিক স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি পৃথিবীর কোথাওই পাননি, অথচ এই পেশাজীবীর মানুষ সব সময় আছেন। তো এই যে এই সকল ওনার গবেষণাতে যেই ফলাফল, যে তথ্য উনি পেয়েছেন, সেই সব কিছু মিলিয়ে খুব দারুণ সরল একটা গল্প তিনি বলতে চেয়েছেন নীলা এবং তার আশেপাশের কিছু চরিত্রের মধ্য দিয়ে। এবং আমার মনে হয় এই কারণেই উনি চেয়েছেন যে একদম মানে প্রপার একটা প্লেসে এবং ওই পরিবেশটাতেই যেন নীলা অ্যাকচুয়ালি তার চরিত্রটাকে একদমই তাই। যেমন তৌফিক ভাই আমাকে শুটিং এর সময় বলছিলেন এবং এর মধ্যে আমার কথা হয়েছে যে তিনি একটা সাক্ষাৎকারেও বলেছেন যে আমি একদম চাইনি যে অনেক বিশাল সেট, অনেক লাইট, এরকম ভাবে তিনি কাজটা করতে চাননি। তিনি আসলে যেহেতু জীবনের গল্পটা বলতে চেয়েছেন, যেখানে ওরা থাকে, আমরা দৌলতদিয়াতে গিয়েছি এবং তুমি বলছিলে যে ওদের সাথে কাজের অভিজ্ঞতা। তুমি জানো যে আমরা পেশাদার অভিনয় শিল্পী হিসেবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুটিংয়ে যাওয়া হয়। দৌলতদিয়াতে আমার আগে কখনো শুটিংয়ে যাওয়া হয়নি। আমি আসলে ওখানে যাওয়ার সুযোগটাও আমাদের থাকে না। হ্যাঁ, না, কাজে হলে যাওয়া হতো। এর আগে যেমন আমার দু একবার কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজগুলোর সাথে আমি যুক্ত হইনি, যাওয়া হয়নি। কিন্তু রাজবাড়িতে যেমন আমি শুটিং করেছি, আমরা হালদা শুটিং করেছিলাম রাজবাড়িতে। তো দৌলতদিয়াতে শুটিংয়ে আমার এই প্রথম যাওয়া হলো। যে বিষয়টা আমি মানে আমি বলতে চাই সেটা হচ্ছে যে তুমি বলছিলে না যে কিভাবে ওদের সাথে মানিয়ে নিয়ে তুমি কাজ করেছো। আমি ওদের সাথে মানিয়ে নেইনি শান্তা। ওরা আমাকে, যে কদিন আমরা শুটিং করেছি, আমাকে এবং আমার পুরো টিমকে এত ভালোবাসা, এত সম্মান, এত সহযোগিতায় পুরো সময়টা ওরা আমাদেরকে ভরিয়ে রেখেছে, ঘিরে রেখেছে। আমার ধারণা শুধু আমি না, আমার টিমের প্রতিটি মেম্বার ওদের ভালোবাসার কথা, ওদের সহযোগিতার কথা, ওরা যে আমাদের সাথে মানিয়ে নিয়েছে
সেই কথা সারা জীবন মনে রাখবে। মানে তাদের সাপোর্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল, আদারওয়াইজ ওই জায়গাতে মানে এটা তো তাদের এরিয়া, তাদের এলাকা, সেখানে গিয়ে কিন্তু কমফোর্ট জোনে থেকে কাজ করাটা আসলেই কঠিন। এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম 2-3 দিন আগে তুমি একটা ছবি শেয়ার করেছিলে, আমি লেখাটা পড়লাম, মানে এত ভালো লেগেছে যে আসলেই তাই। দিন শেষে কিন্তু তারাও মানুষ, তাদেরও হয়তো পরিবার আছে এবং সামাজিকভাবে তারাও চায় স্বীকৃতি। এই যে তুমি হয়তো কথাটা বললে, ওখানেই ওটাই তথ্য। একটা মানুষ মাটি ফুঁড়ে আসে না শান্তা, আকাশ ফুঁড়ে পড়ে না। একটা মানুষ কোনো না কোনো মাতৃগর্ভে জন্মায়, হ্যাঁ, তারপর তার পরিবার থাকে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অথবা স্বামী শ্বশুর বাড়ি প্রেমিক। ওই যৌন পল্লী যাওয়া পর্যন্ত বেশিরভাগ মেয়ে ওরা স্বেচ্ছায় যায় না। খুব কেউ কেউ হয়তো আছেন যে হ্যাঁ আমি এটাই আমার পেশা, আমি এই কাজটা করব, আছেন কেউ কেউ। কিন্তু বেশিরভাগ মেয়েকে আসলে ওখানে ছোটবেলায় তাদেরকে কেউ প্রেমে প্রতারিত হয়ে, কেউ স্বামীর দ্বারা প্রতারিত হয়ে, কেউ অভাবের তাড়নায়, বেশিরভাগই অভাবে, পেটের দায়ে অভাবের তাড়নায়, কেউ পাচার, শিশু পাচার, নারী পাচার, হ্যাঁ, এরকম বহু রকম ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ওদের আশ্রয় হয় ওখানে। মানে অবিশ্বাস্য সব গল্প শান্তা, একদম একদম অবিশ্বাস্য সব গল্প। কারণ সামনে থেকে আসলে দেখার জানবার সুযোগটা তো হয়েছে, ওটা একটা জিনিস। তারপর ওখানে এসে যখন ওরা ধরো পেশাজীবী হিসেবে কাজ করে, যৌনকর্মী হিসেবে কাজ করে, তারপরে বহু মেয়ে আছে যাদের জীবনে যারা হয়তো ওদের গ্রাহক, তাদের মধ্য থেকে কারো না কারোর সাথে ওদের মনের পরিণয় হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়ে যায়। এবং সেখান থেকে বহু মেয়ে চেষ্টা করে একটা আমাদের সমাজের দৃষ্টিতে যেটা স্বাভাবিক জীবন, সামাজিক জীবন, সেই জীবনে ফেরার চেষ্টা করে। কারণ এই স্বপ্নটা আসলে প্রত্যেকটা মেয়ের জীবনেই থাকে, কেউ হয়তো ধরতে পারে, কেউ পূরণ করতে পারে, কেউ হয়তো পারে না। এই যে জিনিসগুলো, সেই চেষ্টাটা বহু মেয়ে চেষ্টা করে, ওখান থেকে বেরিয়ে যায়, বিয়ে, প্রেমিক, এক প্রেমিকের হাত ধরে হয়তো প্রতারিত হয়ে যৌনপল্লীতে আশ্রয় হয়েছিল, আরেক প্রেমিকের হাত ধরে ওখান থেকে বাঁচার চেষ্টা করে। এগুলো সত্যি গল্প, অসংখ্য জীবনের গল্প। তো সেই তখন পরে যখন আবার ওখান থেকে ওরা বের হতে চায়, তখন সত্যি বলতে কি জানো, ওদেরকে কিন্তু যৌনপল্লী থেকে তেমন ভাবে খুব একটা আটকানো হয় না। মানে আমি যেই যৌনকর্মী ওখান থেকে বেরিয়ে যেতে চায়, তাকে যৌনপল্লী থেকে আটকে রাখা হয় না খুব বেশি, তাকে আমাদের আশ্রয় দেয় না সমাজ। পরবর্তীতে এসে ধরো তারা তাদের বিবাহিত জীবন বা নতুন যে মানুষটির সাথে জীবন শুরু করতে চাইছে সেখানে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, এই যে আমরা সমাজ মানে তথাকথিত আমাদের যে সমাজতান্ত্রিক ব্যবস্থা আছে, সেটাকে ঘিরে সবসময় একটা মেয়েকে দোষারোপ করি যে সে যৌনপল্লী থেকে এসেছে, কিন্তু যে ছেলেটা অ্যাকচুয়ালি যৌনপল্লীতে গেল তাকে কিন্তু সমাজ কখনো সমাজ থেকে বের করে দেয় না, তাকে কিন্তু আঙুল তুলে কখনো বলে না যে তুমি গিয়েছো, তুমিও তাদের মতোই একজন। তো এই জায়গাটা মানে এটা নিয়ে ওদের আক্ষেপটা কেমন? একজন যৌনকর্মী, নিশ্চয়ই তোমার সাথে কথা বলবার অনেক সুযোগ হয়েছে তাদের, ওদের মনের মধ্যে অনেক না বলা কথা থাকে যেটা ওরা বলতে চায়, এমন কোনো গল্প কি ওরা তখন শেয়ার করেছে? শান্তা, যে প্রশ্নটা তুমি করেছো, এর ওদের দিকের ভাবনাটা যদি আমি তোমাকে ব্যাখ্যা করি তাহলে আসলে আমাদের সমাজ সেটা নিতে পারবে, কারণ ওদের ভাবনাটা খুব পরিষ্কার। আর যারা ওদের কাছে যাচ্ছে প্রয়োজনটা তাদের, এটা ওদের পেশা, এই কাজটা ওরা করছে। তো যারা যাচ্ছে তাদেরকে ওরা মানে আমি কিভাবে বলবো, অনেক করুণার চোখে দেখে। তোমাকে জীবন, পরিবার, সন্তান সবকিছু রেখেও যখন তোমাকে বিশেষ চাহিদা পূরণের জন্য একজন মানুষের শরণাপন্ন হতে হচ্ছে, ও তো অর্থে এটা তোর পেশা, আমি বারবারই বলছি। কিন্তু যারা যাচ্ছে তাদেরকে ওরা ভীষণ করুণার চোখে দেখে। আর আমাদের এটা মুশকিল হচ্ছে যে শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে না শান্তা, আমি পুরো বিশ্ব জুড়ে বলতে চাই, এই যে প্রশ্নটা তুমি করেছো এর গভীরতা এত ভেতরে যে এটা আসলে কবে কাটিয়ে ওঠা সম্ভব হবে আমি ঠিক জানি না, পৃথিবী কবে পারবে জানি না। এর মধ্যে বহু কিছু যুক্ত আছে, পুরুষতন্ত্র, সমাজকে, নারীকে দমিয়ে রাখার বিষয়, বহু কিছু যুক্ত আছে, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অনেক কিছু আসলে এখানে যুক্ত রয়েছে। আর রুনাপু, আমাদের মানে গল্প তো এগিয়ে যাচ্ছে,
তোমার চরিত্র নিয়েও গল্প শুনতে চাই। আমরা এতক্ষণ আসলে সেই বিশেষ মানুষগুলো নিয়ে গল্প শুনছিলাম, বিকজ আমার খুব আগ্রহ ছিল, যেহেতু তোমার যাবার সুযোগ হয়েছে, আসলে সেই সুযোগটা আমিও নিয়ে আরেকটা নিলাম। জিনিস শান্তা, আমি এই জায়গায় তোমাকে বলতে চাই, ওই যে সময়টা ওরা আমার সাথে গল্প করছিল, ওরা পুরো দিনের সময়টা ফ্রি থাকে, সারাদিন ফাঁকে শুটিং এর ফাঁকে ফাঁকে ওরা আমার সাথে এসে গল্প করছে। সেই গল্পের সময়টা দেখলে তোমার মনে হবে আক্ষরিক অর্থে যে ওদের মধ্যে, আমার মধ্যে, তোমার মধ্যে, অন্য আর 10 জনের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ ওরা এসে আমার সাথে ফ্যামিলি ক্রাইসিসের কথা গল্প করছে, যেহেতু ফ্যামিলি ক্রাইসিস নাটকটা খুব জনপ্রিয়। শেফালি খালা তাদের ভীষণ পছন্দের চরিত্র। শেফালি খালার কথা জিজ্ঞেস করছে, কাবিলার কথা, ওরা কিন্তু পলাশ বলছে না, আমাকে বলছে কাবিলা। ওরা নাম চরিত্রগুলোকে, চরিত্রের নাম, হ্যাঁ। তারপর ওরা শাকিব খানের কথা মানে শাকিব খানের সিনেমা দেখে। তো যেটা আমি বলতে চাইছি যে হয় না যে আমি তুমি আড্ডায় অবসরে আমরা যে সিনেমা দেখি, যে গান শুনি, সেগুলো নিয়ে গল্প করি, ওরাও সেই জিনিসটাই একই রকম লাইফ। যে নীলা চরিত্রটাতে নিজেকে মানিয়ে নিতে, ফুটিয়ে তুলতে আসলে স্ট্রাগল করতে হয়েছে, নাকি ওখানে যাওয়ার পরে সবকিছু অনেক সহজ লেগেছে? না, একটু তো ধরো একজন অভিনয় কর্মী হিসেবে আমি এই কথাটা সব সময় বলি এবং সারা জীবন বলবো, কারণ এটাই আমার বিশ্বাস। আমি আসলে ডিরেক্টরস আর্টিস্ট। আমি যখন যে ডিরেক্টরের সাথে কাজ করি, তখন সেই ডিরেক্টর চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন পর্দায়, সেটা আমার কাছে সবচাইতে বেশি গুরুত্ব পায়। তো এক্ষেত্রেও তাই, আমার পরিচালক তৌফিক এলাহি তিনি চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন এবং তিনি আমাকে ভীষণ রকম সহযোগিতা করেছেন। আমি বারবারই বলছি, যেহেতু তিনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষ, তার যৌনকর্মীদেরকে নিয়ে তিনি যে গবেষণা করেছেন, সেই তথ্য, আমার পুরো টিম, আমার সহকর্মী যারা ছিল, বিশেষভাবে আমি বলবো অপু ভাইয়ের কথা। এই সিনেমার খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছেন রাশেদ মামুন অপু, খুব জনপ্রিয় অভিনেতা, খুব ভালো অভিনেতা, এবং সহশিল্পী হিসেবে তিনি আমাকে এত সহযোগিতা করেছেন যে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা যদি তার প্রতি প্রকাশ না করি সেটা খুব অন্যায় হবে। আরেকজনের কথা আমি বলতে চাই, আমাদের সিনেমাটোগ্রাফার নাহিয়ান বেলাল, খুব তরুণ একজন সিনেমাটোগ্রাফার। যেটা হয় শান্তা, যে শুটিং এর কৌশলগত ব্যাপারগুলো তুমি বুঝবে, যে আমরা তো পর্দায় আসলে দেখি, হ্যাঁ, কিন্তু সেই জিনিসটাকে মানে পরিচালক, যেহেতু মানে পরিচালকের এটা প্রথম সিনেমা, তিনি কি চাচ্ছেন সেটা আইডিয়াটা মাথায় আছে বা মুখে বলতে পারছেন, কিন্তু এক্সিকিউট করার সময় ঠিক মানে আমি অপু ভাই দুজন গালে হাত দিয়ে বসে আছি, তৌফিক ভাই, মানে এটা তো এই যে এই মুশকিলটা খুব সহজ সমাধান করে দিচ্ছে নাহিয়ান। নাহিয়ান বলছে, আপু তুমি একদম কোনো টেনশন করো না, এই হবে শর্টটুকু, এই শর্ট থেকে এইটুকু যাব। এবং খুব ছোট্ট একটা ঘরে শুটিং, ওদের ঘরগুলো হচ্ছে বস্তির মতো। তুমি যদি কখনো বস্তিতে গিয়ে থাকো, টিনের ঘর, করাইলে যাওয়ার অভিজ্ঞতা আছে, ওরকমই, এরকম ছোট্ট, মানে একটা রুমে একটা খাট, তার পাশে এতটুকুন জায়গা, এটুকুই, একটা করে রুম। মানে একটা রুমে অ্যাকচুয়ালি একটা খাট বা একটা চৌকি শুধুমাত্র দেয়া সম্ভব। চৌকি, একটা ড্রেসিং টেবিল, একটু সাইডে টিভি, প্রত্যেকের ঘরে টিভি আছে, আবার কারেন্ট আছে, যেহেতু টিভি আছে, ফ্রিজ আছে, কিন্তু রুমটা খুব ছোট্ট। হ্যাঁ, তো ওর মধ্যে নাহিয়ান বেলাল ঠিকমতো ক্যামেরাও বসাতে পারছে না, কিন্তু আমাদের পরিচালকের কথা যে না, আমি রিয়েল লোকেশনেই করব, এর মধ্যেই আমি কাজ করব। তো এই যে কৌশলগত ব্যাপারগুলো, সেগুলো সম্ভব হয়েছে নাহিয়ান বেলাল, আমার পরিচালক, তাদের জন্য। যদি নীলপদ্মের নীলাকে পর্দায় দেখে বিশ্বাসযোগ্য মনে হয়, তার সিংহভাগ কৃতিত্ব আমার পরিচালকের, তারপর আমার সহশিল্পী যারা ছিলেন তাদের, আমার সিনেমাটোগ্রাফের, এবং সবচাইতে বেশি আন্তরিক কৃতজ্ঞতা যৌনপল্লীর মেয়েদের প্রতি। ওরা যে সহযোগিতা আমাকে, আমি বারবারই বলছি, যেই সহযোগিতা, যেই ভালোবাসা, যেই সমর্থন ওরা আমাকে দেখিয়েছে, আমি সারা জীবন এটা আমি বয়ে নিয়ে বেড়াই। ডেফিনেটলি একটা চরিত্রকে আসলে ধারণ করার জন্য পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেটা আসলে অনুকূলে থাকা অনেক বেশি জরুরি। এবং আমি সবসময় দেখেছি যে আমরা যখন একটু রুরাল বা ম্যাস পিপলদের সাথে কাজ করতে যাই, তাদের সহযোগিতা ছাড়া কোনো কাজ সুন্দরভাবে উঠে আসে না। সো ওটা নিশ্চিত করতে হচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা নীলপদ্মের নীলাকে নিয়ে অনেক গল্প শুনলাম, এবারে একটু আমরা ব্যক্তি রুনা খানের গল্প শুনতে চাই। ব্যক্তি রুনা খানকে জামদানি শাড়িতে অলওয়েজ আমরা দেখতে পাই, খুবই সুন্দর লাগছে। এটা আমার আসলে জানার ইচ্ছা, আমার ডিরেক্টর কিন্তু বলেনি, বাট আমার খুব জানার ইচ্ছা যে আনুমানিক কতগুলো জামদানি শাড়ি রুনা খানের আছে? সত্যি উত্তর চাও? একদম। জামদানির প্রতি আমার ভালোবাসা
গভীর ভালোবাসা তৈরি হয়েছে আমার মায়ের কাছ থেকে। আমি টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইলের তাঁত, আমাদের ওখানে জামদানিও, ওই তাঁতে জামদানিও বুনতো। তাঁতের জামদানি যেটা আমার মা ছোটবেলায় দেখতাম যে জামদানি পরতো, তার খুব শখের শাড়ি, সেখান থেকে ভালোবাসা। তারপর বড় হবার পর শান্তা আমার বিয়ে হয়েছে 15 বছর। বিয়েতে তো 4টা দিন থাকে, 2টো ঈদ থাকে, একটা বিবাহ বার্ষিকী থাকে, একটা জন্মদিন থাকে। তো বছরে 4টা করে শাড়ি হলে 15 বছরে কতটা হতে পারে? অনেকগুলো। 10 বছরে 40টা, মানে অলমোস্ট 60+ হয়ে যাওয়ার কথা। এটা গেল একটা। আরেকটা গল্প আমি তোমাকে বলি, সেটা হচ্ছে পৃথিবী না আয়না শান্তা, আমরা বুঝি না। পৃথিবীকে তুমি যা দেবে ঠিক তাই তোমাকে ফিরিয়ে দেবে। কিভাবে কিভাবে আমাদের মেয়েরা, তাঁতিরা জেনে গেছে যে আমি জামদানি ভালোবাসি, জামদানি পরতে পছন্দ করি। এই যে আমার গত 15 বছরের, ধরো আমার বরের দেয়া জামদানির সংখ্যা 60টা, বছরে আমি 4টা করে শাড়ি প্রতি বছর পাই। এবং ভাইয়া এটা জানে যে রুনা খানকে শুধুমাত্র জামদানি দিলেই, মানে এটা কি বলে, রিয়েল লাভ যে প্রকাশ করা, সেটা বোধহয় না না না, ওটা না। তোমার ভাইয়া আমাকে সোজা খাম দেয়, তুমি তোমার পছন্দ মতো কিনে নাও, আমি জামদানি কিনি। ঠিক আছে? তো এবং সেই খামটাও খুবই একেবারে মধ্যবিত্ত পরিবারের শাড়ির দাম যেমন হয়, কোনো আকাশ ছোঁয়া দামের শাড়ি না, মানে 12-15 হাজার টাকা সর্বোচ্চ, এইটাই ভাইয়া এইটুকুই দেয়। তার মধ্যে একটু বেশি লাগলে আমি অ্যাড করে নিই। তারপর ভাইয়ার বাজেট এটুকুই, যে তুমি জন্মদিনে একটা খাম, ও খামের মধ্যে যে সংখ্যাটা বললাম ওরকম, আমি তার মধ্যে। যেটা তোমাকে আমি বলতে চাইছিলাম যে গত 4-5 বছরে আমাদের অসংখ্য উদ্যোক্তা এবং তাঁতি, তারা জেনেছে যে আমি জামদানি ভালোবাসি, জামদানি পরি, বিভিন্ন সময় পড়তে দেখা যায়। এই কোভিডের সময় থেকে শুরু হয়েছে যে আমাদের অনেক মেয়েরা নিজ উদ্যোগে উদ্যোক্তা হিসেবে কাজ করে। গত 5 বছরে অন্তত উদ্যোক্তা এবং তাঁতিদের আমার জন্য উপহার পাঠানো জামদানির সংখ্যা অন্তত 30টা। ভালোবাসা আয়নার মতো শান্তা, একদম। এবং সেইটা বরং মজার গল্প, তোমার ভাইয়া আমাকে ব্যক্তিগতভাবে উপহার দেয় যে ওই যে সংখ্যাটা তো আমি বললাম, বরং মেয়েরা মানে উদ্যোক্তা তাঁতিরা, ওরা আমার জন্য, আমি নিজে যে দামের জামি, হ্যাঁ মানে তার 3 গুণ 4 গুণ দামের জামদানি ওরা আমার জন্য। আমি লাখ টাকা দামের জামদানি কখনো কিনে পড়িনি। আমার জামদানির বাজেট 15-20 হাজার টাকা। আমি মধ্যবিত্ত মানুষ, আমার সাধ্যের মধ্যে যেটা, কিন্তু এর 4 গুণ অর্থমূল্যের জামদানি আমাকে আমাদের যারা উদ্যোক্তা তাঁতি, ওরা আমাকে উপহার পাঠিয়ে ভালোবেসে পড়িয়েছে। আমি ব্লেসড শান্তা। আচ্ছা, এটা তো জামদানির গল্প গেল। যদি আমরা দেখি যে এখন রুনা খানকে আমরা ওয়েস্টার্ন ড্রেসেও দেখতে পাই, এবং তোমার যে একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে তোমার লাইফস্টাইল থেকে নিয়ে শুরু করে তোমার ওয়েট লুজ করা অ্যান্ড এভরিথিং সবকিছু মিলিয়ে, এবং আমরা দেখেছি চমৎকার কিছু ফটোশুট, বোল্ড ফটোশুট যেটাকে আমরা এক কথায় বলতে পারি। তাহলে কি এমন হয় যে ওয়েস্টার্ন যারা বিজনেস করছে তারাও বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন কাপড় চোপড় তোমার জন্য পাঠিয়ে দিচ্ছে যে আপু এটা আমাদের পেজ থেকে আমরা পাঠালাম, বা এটা আমরা নতুন স্টার্ট করছি? হ্যাঁ, না এখানে একটু ওই যে একটু তথ্যগত ভুল আছে, আমি আমার দিকটা তোমাকে ইয়ে করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি এই পর্যন্ত যে কটি শ্যুট করেছি তার একটি কোনো শ্যুটও মানে কি বলবো এটাকে, কোনো ব্যক্তিগত শ্যুট না শান্তা। প্রতিটি আমাদের দেশের প্রতিষ্ঠিত ডিজাইনারদের মডেল হয়ে শ্যুট করা, অথবা ম্যাগাজিনের, যেমন আইস টুডে, ক্যানভাস, গ্ল্যামার্স, দ্য ফ্রেম, এসবের কাভার বা পোর্টফোলিও। এবং সেগুলোর যারা ডিজাইনার তুমি সবাইকে চেনো, যেমন মেহের, সানায়া কুটুরে, স্ট্রাইড, ওদের এগুলো প্রতিটি পেশাগত কাজ। হ্যাঁ, এবং এই পেশাগত কাজের জিনিসটা আমি এই জন্য বলছি যে ওরা এক একটা শ্যুটের পেছনে হয়তো দেখা যায় যে ওই কস্টিউমটা আমি সময় দিচ্ছি একদিনে 5টা লুক বেরোচ্ছে, কিন্তু ওই কস্টিউমটা তৈরি করতে ওই ডিজাইনারের সময় লেগেছে 1 মাস। ওই ফটোগ্রাফার ওই 5টা লুকের জন্য আলাদা আলাদা লাইট নিয়ে চিন্তা করেছে 7 দিন। ওই যে মেকআপ আর্টিস্ট, এটা কোলাবোরেশন, কিন্তু মেকআপ পার্টনার যে থাকছে সে 5টা লুক নিয়ে 3 দিন ধরে চিন্তা করছে কোন লুকের ইয়ে। আমি একটা কথা আসলে অলওয়েজ বলি যে আমরা যারা ইন ফ্রন্ট অফ ক্যামেরা কাজ করি, আমাদের জন্য কাজ করা অনেক সহজ, বিকজ আমাদেরকে টোটাল বিষয়টা প্রিপেয়ার করে দেয় কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরা যারা কাজ করছে তারা। এবং ওই যে জামদানির গল্পটা তোমাকে বললাম, ওটা কিন্তু ওরা ব্যক্তি রুনাকে পাঠিয়েছে উপহার।
আর এগুলো কিন্তু ব্যক্তি এটার সাথে এটা আমার পেশাগত কাজ। আচ্ছা, আমি তোমাকে বোঝাতে পেরেছি? পেশাগত কাজ বলতে ডিজাইনাররা মডেল হিসেবে আমার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আমি ভীষণ ভালোবেসে কাজগুলো করেছি। আমি কাজগুলো করতে খুবই উপভোগ করেছি, ভালোবেসে করেছি, কিন্তু ওগুলো আমার পেশাগত কাজ। মানে অভিনেতা হিসেবে যেমন নীলপদ্ম আমার পেশাগত কাজ, সেরকম প্রতিটি ম্যাগাজিনের কাভার মডেল বা পোর্টফোলিও বা ডিজাইনারের মডেল হয়ে কাজ করাও ওটা মডেল হিসেবে আমার পেশাগত। 2005 সাল থেকে ক্যারিয়ার একদম পুরোপুরি শুরু হয়ে গেল। পরবর্তীতে এসে আমরা মানে বিগত কয়েক বছরে দেখলাম যে অনেক পরিবর্তন, অনেক নতুন কাজের অফার এবং রুনা খান অনেক বেশি আলোচনায়। এটা কি শুধুই মাত্র রুনা খান ওয়েট লস করেন, মানে নতুন একটা লুকে নিজেকে আবারও রিপ্রেজেন্ট করতে পেরেছে এটা, নাকি আসলে ব্যক্তি রুনা খান বা শক্তিমান অভিনেতা রুনা খানকে মূল্যায়ন করা হচ্ছে? আহ, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। অভিনেতা রুনা খানের মূল্যায়ন তো আসলে প্রথম সিনেমা দিয়েই হয়ে গিয়েছে। যে 5-এর কথা তুমি বলছিলে, 5-এ আমার প্রথম পেশাগত অভিনয় জীবন শুরু সিসিমপুর দিয়ে। তো 5 থেকে 15 পর্যন্ত 10 বছর আমি সিসিমপুরে কাজ করেছি। সেই সিসিমপুরের সুমনা চরিত্রটাকে এখনো মানুষ চেনে। একদম এক কথায় তুমি বলছো এক কথায়। তো অভিনেতা রুনা খানের স্বীকৃতি বা যোগ্যতার পরীক্ষা তো সে তার প্রথম কাজ দিয়ে দিয়েছে। বা মডেল হিসেবে আমার প্রথম বিজ্ঞাপন চিত্র ছিল অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্র, স্টেশনে ওয়েটিং রুমে, যেটা 2008 সালে। সেই বিজ্ঞাপন চিত্রটি এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে পাঠ্যসূচিতে পড়ানো হয়। তো তারপর যদি তুমি সিনেমার কথা বলো, আমার প্রথম সিনেমা হালদা, ছিটকিনি, দুটো সিনেমার একটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটির জন্য বাচসাস পুরস্কার, ছিটকিনির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার। তো হ্যাঁ, অভিনেতা হিসেবে তো রুনা তার কাজের যোগ্যতা, দক্ষতার প্রমাণ শুরু থেকে প্রতিটি কাজে দিয়েই আজকে এখানে এসেছে। তবে যেটা তুমি বলেছো সেটা আমি বুঝেছি। এখানে না একটু সময়টা বলতে হচ্ছে, যে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্রের কথা বললাম তোমাকে, আমার মনে আছে 2008, তখন 14-15টা চ্যানেল ছিল। প্রতিটা চ্যানেলে তুমি একটার পর একটা চ্যানেলে যাবে, আমাকে দেখবে। 2000 একদম প্রতিটা চ্যানেলে গ্রামীণ ফোন চলছে। 2014-তে আমি আফজাল ভাইয়ের একটা বিজ্ঞাপন করেছিলাম, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। প্রতিটা চ্যানেলে তুমি একটু পরপর যাবে, আমাকে দেখতে পাবে। এবং সেই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর বিলবোর্ড এবং বুথের সামনের ছবি, সারা বাংলাদেশের এমন কোনো শহর নেই যেখানে তুমি 10 মিনিট হাঁটলে আমার চেহারা না দেখে তুমি যেতে পারবে। বিলবোর্ড ছিল সারা বাংলাদেশ। তাদের ক্যাম্পেইনটাও অনেক তখন বিশাল ছিল। এয়ারপোর্ট, বাংলাদেশের যতগুলো এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট, ডাচ বাংলা ব্যাংকের বুথ, যেখান থেকে মানে এমন কোনো জায়গা নেই চার্জ করা যায়। প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করে দিই তাহলে রুনা খানকে। সেটা হচ্ছে ওই সময়টাতেও রুনা খানের কাজ আমরা দেখেছি। আমার মনে হয় যে আমরা যারা আসলে এই প্ল্যাটফর্মে কাজ করছি অথবা যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করি, তাদের কাছে রুনা খান খুব পরিচিত মুখ ছিল। কিন্তু সর্বসাধারণের কাছে রুনা খানের যে এখন আলোচনা এবং সমালোচনা দুটোর কথাই যদি বলি, সেই জিনিসটা তখন হয়নি কিন্তু এখন হচ্ছে। এটা কি শুধুই মাত্র পোশাক পরিবর্তনের জন্য? যে আগে রুনা খান খুবই সাধারণ সাদামাটা বাঙালিয়ানা একটা লুক নিয়ে থাকতো, আর এখন মানে যদি একদম কি বলবো এটাকে হেডলাইন অনুযায়ী বলি, হেডলাইনে যেরকম লেখা হয়, নতুন ভাবে আবারও খোলামেলা পোশাকে ধরা দিলেন রুনা খান। আমরা প্রায়শই কিন্তু এই ধরনের হেডলাইন দেখি। তো এই হেডলাইনগুলোই কি আসলে নতুন ভাবে আবার মানুষের কাছে রুনা খানকে অ্যাকসেপ্টেবল করে তুলছে? এটারও ওই যে তুমি যে কথাটা বললে যে সাধারণ মানুষের কাছে, আমার প্রতিটি কাজ সাধারণ মানুষের কাছেই গ্রহণযোগ্য। আমার সিনেমা, আমার সিসিমপুর, আমার বিজ্ঞাপন চিত্র, আমার ডাচ বাংলা ব্যাংক, প্রতিটি চরিত্র সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। গত 2-3 বছরে যেটা হয়েছে, এর মধ্যে আসলে একটা বড় অংশ জুড়ে আছে গণমাধ্যমের ভুল প্রচার। যেমন তুমি বারবারই বলছো ওয়েট লসের কথা, আমার ওয়েট লসটা একেবারেই আমার ব্যক্তিগত জার্নি, এবং সারা বাংলাদেশে আমি একটি মাত্র পত্রিকার সাথে একবার কথা বলেছি। তারপর থেকে বাংলাদেশের যত পত্রিকা, যত চ্যানেল, এমনকি কলকাতার পত্রিকা, হ্যাঁ কলকাতার আনন্দবাজার, সেই সময় প্রতিটি পত্রিকায় তুমি ওই
একবার যে কথা বলেছি সেই নিউজেরই কপি পেস্ট দেখবে। এবং যেটা হয়েছে ওজন কমার পর, যেটা তোমাকে আমি বললাম যে আমাকে মডেল হিসেবে ডিজাইনাররা চিন্তা করেছেন, আমি মডেল হিসেবে কাজ করেছি। মাহিন খান খাদি ফ্যাশন উৎসবে মাহিন খানের শো স্টপার হিসেবে তিনি আমাকে অফার করেছেন। আমার জায়গায় আমার মনে হয়েছে এর চাইতে দুর্দান্ত অফার আর হতেই পারে না। ঢাকা ফ্যাশন ডেতে সৌমিন আফরিনের শো স্টপার হিসেবে আমাকে অফার করা হয়েছে। আরেকটা কি শো স্টপার শাকিব খান, কে করবে না? হ্যাঁ, তো এই যে কাজগুলো, এই কাজগুলো গণমাধ্যম বা পত্রিকায় আমার পেজ থেকে, এবং আমার পেজে প্রতিটি ছবিতে পুরো মানে ক্রেডিট লাইন দেয়া আছে, ডিজাইনারকে, মেকআপ পার্টনারকে, মানে ফটোগ্রাফারকে। যখন গণমাধ্যম নিউজ করছে তখন তারা ছবিগুলো নিচ্ছে এবং এটি যে পেশাগত কাজ, মডেল হিসেবে কাজ করা, সেটা কোথাও উল্লেখ করছে না, ভেতরে খবর ছেপে দিচ্ছে। ওই যে একবার কথা বলেছিলাম, ব্যক্তিগত উদ্যোগেই আমি এই পোশাকটা পরে মডেলিং করেছি বা ফটোশুট করেছি, একেবারেই গণমাধ্যমের অর্ধসত্য। মানে এখন তুমি বলতে পারো যে আপু তুমি তো কথা বলেছো, একবার কথা বলেছি, একটি পত্রিকার সাথে কথা বলেছি, এবং সেই পত্রিকাও 2 বছর ধরে এই ছবি নিয়ে, মাঝখানে কিন্তু তাদের ওই যে কপি পেস্ট, অন্য সকল পত্রিকা ছবি নিয়ে কপি পেস্ট। বিষয়টাকে এমন ভাবে দাঁড় করানো হয়েছে যে যেন এগুলো তার ব্যক্তিগত শুট, একটিও ব্যক্তিগত শুট না। আচ্ছা, এই যে নেতিবাচক আলোচনা সমালোচনা, এবং আরো তোমাকে মজার বিষয় বলি, তারপরে যেটা হলো, মানে এই যে খবর, এই খবর গণমাধ্যম করেছে তাদের প্রয়োজনে। কারণ আমাকে এই যে আজকে আমি এসেছি আমার নীলপদ্মের প্রমোশন নিয়ে, এর আগেও একবার বলেছিলাম, আবারও বলছি, গত 2 বছরে বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন পত্রিকা থেকে অসংখ্য অগণিতবার আমার কাছে ফোন গেছে, কথা বলতে চাই। আমি যখন আমার কোনো সিনেমা রিলিজ হবে আমি তখন কথা বলতে আসবো। এবং সবাই কিন্তু, আমারও তোমার সাথে ইন্টারভিউ করার সুযোগ হয়েছে, দেখা যায় কোয়েশ্চেনগুলো এরকম থাকে, ওয়েট লস কেন হলো, পোশাক পরিবর্তন কেন হলো, সেই পোশাক পরিবর্তনের ফলে আসলে এবং কি হবে। আজকে আমি তোমার সাথে যেটা কথা বলছি এটা ইন্টারভিউ। আমি গত 2 বছরে আমার ওয়েব সিরিজ বোধ অমিতাভ রেজা চৌধুরী, সেটার জন্য 3টা পুরস্কার পেয়েছি। আমার আমার আরেকটা বঙ্গবীরিতে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম অসময়, কাজল আরিফিন অমির, অসময় ওই বছরের সর্বোচ্চ ওয়াচড ওয়েব ফিল্ম। এবং আমার একটা দৃশ্য আছে, আমি আর দিনার ভাই, সেই দৃশ্যটা ওই বছরের সর্ব মানে অধিকবার দেখা দৃশ্য। তো আমি যাচ্ছি অ্যাওয়ার্ড নিতে, অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে, তাদের কথা হচ্ছে আপা ওজন। এগুলো কিন্তু কোনো ইন্টারভিউ না, 100টা চ্যানেল মিলে, পত্রিকা মিলে। আমি আরেকটা কোয়েশ্চেন করব, মানে এটা যদি অনিয়ার হবে, বাট আমার পার্সোনাল জিজ্ঞাসা, সেটা হচ্ছে খুব রিসেন্টলি একজন সমালোচিত উপস্থাপিকার সাথে তোমার ইন্টারভিউ আমি দেখেছি, এবং সে খুবই অযাচিত এবং অসংলগ্ন কোয়েশ্চেন তোমাকে করতেছিল। তোমার ড্রেসের দাম কত, এটা পড়েছে, এটার দাম কত, সর্বোচ্চ প্রাইস কত, সর্বনিম্ন প্রাইস কত, ইনকাম কত, মানে কেন তাহলে তোমার মতো একজন রুনা খানকে কেন এই ধরনের অযাচিত প্রশ্নের উত্তর দিতে যেতে হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এবং ওই উপস্থাপিকা বিগত বেশ কয়েকদিন যাবত, মানে কয়েক মাস যাবত কিন্তু খুবই সমালোচিত এ ধরনের অযাচিত এবং অসংলগ্ন কোয়েশ্চেনের কারণে। তাহলে আমি জেনে শুনে কেন ওই ইন্টারভিউতে যাব? আচ্ছা, এইটার বিষয় হচ্ছে, ওই যেই মানে ইন্টারভিউর কথা তুমি বলছো, ওই উপস্থাপিকার সাথে আমার ওদিনই প্রথম দেখা। আমার সাথে যোগাযোগ করেছে অন্য আরেকজন সাংবাদিক, এবং সেই সাংবাদিকেরও আসলে আমার যে সিনেমা আসছে এই সিনেমার প্রমোশন, এবং আমি এর মধ্যে আরো একটা সিনেমার শুটিং শেষ করেছি, সেই সিনেমার প্রমোশন নিয়েই কাজ হবার কথা। তো ওই উপস্থাপিকাকে আমি গিয়ে ওখানে চেহারাটা চেনা লেগেছে, আমি এর আগে ওর কোনো প্রোগ্রাম দেখিনি। আচ্ছা, ঠিক আছে, আমি কিছুই দেখিনি ওর, কিন্তু চেহারাটা চেনা, ওর নামটা আমি শুনেছি। তো তারপরে যে এখন যেমন তোমার সাথে এসে বসলাম, তুমি কথা বলছো, এর মধ্যেও কথা। তো সেই কথা হচ্ছে, ঠিক আছে, মানে ঠিক আছে বলতে, আমি কিন্তু পৃথিবীর সকল কিছু ফেস করতে পারি শান্তা। যে তুমি আমার শাড়ির দাম জিজ্ঞেস করছো, কিন্তু আমি আমার শাড়ির দাম বলবো কি বলবো না সেটা আমার ব্যাপার। কিন্তু আমি তোমাকে মানে প্রোগ্রামে ডেকে তোমার শাড়ির দাম আমি কেন আসলে জিজ্ঞাসা করব? তুমি তোমার ইচ্ছে অনুযায়ী যে কোনো পোশাক পরে আসতে পারো।
মানে এটা তুমি ফুটপাথ থেকেও কিনতে পারো, এটা তুমি দুবাই মল থেকেও কিনতে পারো, ইটস আপ টু ইউ। ওটা কিন্তু জিজ্ঞাসা করার রাইটস আমার নাই। আমি তোমার সাথে জিজ্ঞাসা করতে পারি যদি সেটা মেকআপ রুমে বসে হয় যে তোমার ড্রেসটা খুব সুন্দর, কোথা থেকে নিয়েছো, কিন্তু মানে অন ক্যামেরা কিভাবে করে আমি এটা তোমাকে জিজ্ঞাসা করব, প্রাইস সম্পর্কে জানবো, এবং এটা আবার অনিয়ার হবে, এবং এই উত্তরগুলো তোমরা কেন দাও? বিকজ আমি যদি ব্যক্তি রুনা খানের কথা বলি, তার সাথে আমি মেকআপ রুমে বসে অনেক বিচিং করতে পারি, কিন্তু একজন অভিনেত্রী না, তুমি রুনা ব্যক্তি রুনা খান- খানের সাথেও বিচিং করতে পারো না, লাইক তোমার না, সাথে যদি পারবেই আমার না তুমি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাহলে না হয় সেটা আমি করলাম, গসিপ করলাম, বিচিং করলাম, বা তোমার সম্পর্কে জানলাম। কিন্তু আমি একজন অভিনেতা রুনা খানকে যখন একটা হট সিটে বসাবো, তার সাথে কথা বলবো, তার কাজ এবং তার ভাবনা, এটাই কিন্তু আমার আসলে ইন্টারভিউর বিষয় হতে পারে। তাকে জানা, তার কাজ সম্পর্কে আমার অডিয়েন্সদেরকে জানানো। তো এই জন্য আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে কেন তোমরা আসলে এই ধরনের উত্তর দিতে আসলে না না, তুমি যেটা রাজি তুমি থাকো। বলছো এটা তো তুমি শান্তা সর্বোচ্চ পেশাদার আচরণের কথা বলছো। এই যে কাজ সম্পর্কে কথা বলবো, কাজ ছাড়া কথা বলবো না, এই আওয়াজটা, চিৎকার করে এই আওয়াজটা বাংলাদেশে প্রথম আমি তুলেছি, বাংলাদেশে তুলেছি, শত শত ক্যামেরার সামনে, চ্যানেলের সামনে, এবং সর্বোচ্চ স্বীকৃত গণমাধ্যম যারা, সে তারা যখন ভুল তথ্য বছরের পর বছর ধরে প্রচার করতে থাকে, আংশিক সত্য তথ্য। একবার তো ইন্টারভিউ দিয়েছি ওজন নিয়ে, এবং তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আপু তুমি একবারও দিয়েছো কেন। আমি মনে করেছি যে আমি যেহেতু এই দেশে পরিচিত একজন মুখ, আমি একবার কথা বলতে পারি, কিন্তু আমার সেই একবারের ইন্টারভিউকে যে বাংলাদেশের সকল গণমাধ্যম 3 বছর ধরে শত শত নিউজ বানাবে, এবং তার মধ্যে আমার কাজের হ্যাঁ, ওজন কমার পর আমার কাছে নতুন কাজের প্রস্তাব এসেছে, কারণ মাইন খান আগে আমাকে শোস্টপার হিসেবে চিন্তা এটা করেননি। অ্যাকচুয়ালি লুকস অনুযায়ী কাজ আসবে, এটাই এবং অনেক এই দুটো স্বাভাবিক। জিনিসকে ওরা ওদের পত্রিকার এবং কাটতির জন্য আচ্ছা, আমার ডিরেক্টরের সময় শেষ, ব্রেক নিতে হবে, সো আমি ব্রেক নিয়ে আবারও ফিরছি কথায়। অনেক মানে বিষয় নিয়ে আমরা কথা বলছি, তার মধ্যে আসলে আবারও একটু কাজের প্রসঙ্গে আসতে চাই। এই যে বলছিলে যে নতুন নতুন অনেক কাজ নিয়ে তোমার সাথে কথা হচ্ছে এবং নতুন কাজ করছো, আরেকটা চলচ্চিত্রের কথা বললে যে খুব রিসেন্টলি তোমার শেষ হয়েছে, এটা কবে নাগাদ আমরা রিলিজ হতে দেখবো? এই সিনেমাটার শুটিং হবার কথা ছিল, মানে আমার কাছে কাজের প্রস্তাব আসে একেবারে এবছরের শুরুতে। তো তারপর যেটা হয় যে কন্ট্রাক্ট এবছরের শুরুতে মানে হচ্ছে 2024-এর 24-এর শুরুতে, হ্যাঁ 24-এর শুরুতে। তারপর আমরা চুক্তিবদ্ধ হই এবং শুটিং হবার কথা ছিল জুলাই আগস্টে। দেশের পরিস্থিতির কারণে সে সময় আসলে আর কাজটা করা সম্ভব হয়নি। তারপর আমরা নভেম্বরে গিয়ে শেষ পর্যন্ত শুটিংটা শেষ করতে পেরেছি। শুটিং কোথায় হয়েছে এটার? ওটারও শুটিং হয়েছে গাজীপুর, কালীগঞ্জ, পুবাইল, ঢাকার আশেপাশে। আমার পরিচালকের নাম জাহিদ হোসেন, সিনেমাটার নাম লীলা মন্থন, এবং ওই সিনেমায় আমার সহশিল্পী হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম এবং ইমতিয়াজ পরশু। বাহ, আরো দুজন, মানে আমি বলবো ফাইনেস্ট আর্টিস্ট আসলে, একদমই তাই, যে দুজনের কাজ আমার নিজেরও খুব ভালো লাগে। সেলিম ভাই সম্পর্কে তো আসলে বলবার কিছুই নেই, আমাদের কিছু বলাটা মানে আমরা ধৃষ্টতা করা একদম। এবং বর্ষণকে আমরা দেখছি শুরু থেকে নিয়ে পুরোটা সময় সে যতগুলো কাজই রেখেছে, মানে নিজের পদচিহ্ন কিন্তু এঁকে যাচ্ছে। খুব রিসেন্টলি আমি দেখলাম এই যে কাজের প্রসঙ্গগুলো আসলে, এবং তোমাকে অনেকেই প্রশ্ন করছে যে শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আছে কিনা, শাকিব খানের সাথে কাজ করবে কিনা। তো এই সেম প্রশ্ন যদি আমি করি তাহলে আসলে উত্তরটা কি হবে? সেম উত্তর হবে, আমি কাজ করব আমার চরিত্র পছন্দ হলে, গল্প পছন্দ হলে। যারা এর আগে আমাকে যতবার প্রশ্ন করেছে, আমি আমার উত্তর একটাই, কারণ প্রশ্ন এক হলে ভাবি চরিত্রে যদি অ্যাক্টিং করার জন্য বলা হয় করবে। আমার চরিত্র পছন্দ হলে আমি যে কোনো, মানে আমার যখন চরিত্র পছন্দ হবে তারপর দেখবো আমি গল্প, তারপর দেখবো পরিচালক, তারপরে সেই পরিচালক মানে এফডিসির পরিচালক না অন্য কোন সেক্টরের পরিচালক, সেটা আমার দেখার বিষয় না। আমার সহকর্মীকে কোনো একজনকে আমি নাম আলাদা একেবারেই করতে চাই না, কখনোই করিনি, কখনোই করবো না। আমার চরিত্র পছন্দ হতে হবে, আমার চরিত্র পছন্দ হলে আমি যে কোনো সহকর্মীর সাথে, সহশিল্পীর সাথে, পরিচালকের সাথে কাজ করব। ওকে, রিসেন্টলি আরেকটা ভিডিও ফুটেজ তোমার প্রচুর ভাইরাল হলো, ভাইরালই বলতে হবে, কারণ সবাই বন্ধুর সাথে দেখা হয়েছে সেটাকে অ্যাকচুয়ালি
হাইলাইট না করে হাইলাইট করছিল রুনা খানের সাথে দেখা হওয়ার পরে রুনা খানকে জড়িয়ে ধরলো এবং বাজে অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে সেই ভিডিও ফুটেজটাকে ছড়িয়ে দেওয়া। আসলে এই ধরনের যারা সাংবাদিকতা করেন এবং যারা আসলে এই ধরনের ভিডিওসগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে পাবলিক মানে আমি এটা কি বলবো পাবলিকলি ছেড়ে দেন, মানে তাদের প্রতি তোমার কি কোনো বক্তব্য আছে, কি বলবে? আমাদের সংবাদ মাধ্যমের একটা বিশাল দায় আছে শান্তা। এই যে আমি 2 বছর ধরে চিৎকার করছি যে কাজ ছাড়া কথা বলবো না, আমরা যে কাজটা করি সেই কাজটা দর্শকের কাছে পৌঁছানোর জন্য সংবাদ মাধ্যম হচ্ছে সেতু। 3টা জিনিস একেবারে পাশাপাশি একই সূত্রে গাঁথা। তো শুরুতে আমি বারবারই বলতে চাইছিলাম না যে আমাকে নিয়ে যে ভীষণ রকম হলুদ সাংবাদিকতা হয়েছে এবং দেশের সব বড় বড় গণমাধ্যমগুলো এটা করেছে এবং যে তারা অর্ধসত্য, আমি বারবারই বলছি, একটা ইন্টারভিউ 3 বছর ধরে ছাপিয়েছে, যে ছবিগুলোকে তারা ব্যবহার করছে সেই ছবি আমার পেশাগত কাজ, সেটা কোথাও উল্লেখ করছে না। মোড়কটা এমন দাঁড় করিয়েছে যে উনি শুকিয়ে ওজন কমিয়ে এগুলো ব্যক্তিগত শুট, একটিও ব্যক্তিগত শুট নয়। তারপরে যেটা হলো যে এত যারা ধরো 20 বছর ধরে ফিট জিরো ফিগার, আমার সেই সব সহকর্মীরা তো ঈর্ষায় জর্জরিত হয়ে যাচ্ছেন। আমরা 20 বছর ধরে জিরো ফিগার, আমাদের নিয়ে কোনো নিউজ হয় না। আর উনি ছিলেন 100 কেজি, সেখান থেকে এখন 60 কেজি হয়ে ওনাকে নিয়ে হাজার হাজার নিউজ। তারপর আমার সেই সহকর্মীরা ঈর্ষাকাতর হয়ে যে সমস্ত ইনিয়ে বিনিয়ে আমাকে নিয়ে স্ট্যাটাস দিলেন, প্রধান সারির গণমাধ্যম সেই স্ট্যাটাস আবার বিক্রি করা শুরু করলেন, সেগুলো নিয়ে নিউজ করা শুরু করলেন। অথচ ওই সহকর্মীদের গত 5 বছরে 10 বছরে জীবনে তাদের একটা কাজ নিয়ে কোনোদিন নিউজ হয়নি, নিউজ হওয়ার মতো কোনো কাজ তারা করেননি, স্ট্যাটাস নিয়ে হয়ে যাচ্ছে। আরেকটা রিউমার কি আছে, এবং যেটা তুমি বলছিলে যে আমি ওর নাম ধরে বলি, সমৃদ্ধি সমৃদ্ধি সমৃদ্ধির ওই প্রোগ্রাম অনেক ভালো প্রোগ্রাম, দ্যাট ইজ একটা অনেস্ট প্রোগ্রাম, এই প্রথম সারির গণমাধ্যমের অসততার চাইতে। ঠিক আছে, কারণ সমৃদ্ধি আমাকে একটি প্রশ্ন একজন প্রযোজক এই কথা বলেছেন আর তার প্রোগ্রামে গিয়ে বলেছে, আপু এটা আপনি কি মনে করেন? প্রযোজক তার কথা বলেছেন, আমি যেটা মনে করি সেটা বলেছি। ওটা একটা আলোচনা। আর পত্রিকাগুলো যেটা আমি বারবারই বলছি, প্রথম সারির পত্রিকা অর্ধসত্য ভুলভাবে উপস্থাপন করা, এবং 2 বছর তারা আমার ওজন আমাকে বিক্রি করলেন, তারপর তারা বিক্রি করা শুরু করলেন আমার অন্য সহকর্মীদের, পরশ্রীকাতর সহকর্মীদের নেগেটিভিটি, সেগুলো তাদের নিউজ। অথচ সেই সহকর্মীদের 10 বছরে তাদের একটা কাজের নিউজ করতে পারেন। আরেকটা রিউমার আছে, যেহেতু সহকর্মীদের প্রসঙ্গ চলে আসলো, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে যে রুনা খান হচ্ছে জয়া হাসানকে দেখে নিজের ওয়েট লস করেছে, তার মানে লাইক পোশাক পরিচ্ছদের পরিবর্তন, নিজেকে এক্সপোজ করা, এটা অ্যাকচুয়ালি রুনা খানকে ইন্সপায়ার করেছে। কারণ রুনা খান প্রমাণ করতে চেয়েছে যে আমিও রুনা খান চাইলে অনেক কিছু করতে পারি এবং আমিও অনেক ভালো অভিনয় করি। এটা কি সত্য বা কতখানি আসলে তোমার মনে হয় যে মানে শান্তা, দেশে 18 কোটি মানুষ না, 18 কোটি মানুষের 18 কোটি মাথা, 18 কোটি মন, 18 কোটি এরকম করে ভাববে। কিন্তু এটা তো আমাদের যারা মানে এই একই প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করছি, আমাদের সহকর্মী, তাদের মধ্যকার আলোচনা। তারা সহকর্মী হয়েছে তো কি হয়েছে, হচ্ছে তার ভাবনা ভাবছে। মানে কারো মতো হতে হলে বা মানে কারো মতো করে ওজন কমাতে হলে তো মানুষ, মানে আমার ওজন তো মাতৃত্বকালীন ওজন, সেই ওজন আমি 10 বছর বয়ে বেরিয়েছি। তো যারা এরকম করে ভাবছে তারা তো 2 মাসের মধ্যে 1 মাসের বাচ্চাকে ঘরে রেখে শুটিং 30 দিন 28 দিন শুটিং করে বেড়াচ্ছে এবং 1 মাসের পর থেকে ওই ওজনে ফেরত গিয়েছে, সেটা খুব ভালো ব্যাপার। আমি কিন্তু রাজশ্রী হওয়ার পরে আসলে খুব একটা বেশি চেষ্টা করনি যে আমাকে আবারো প্রিভিয়াস ওয়েটে যেতে হবে। সত্যি বলতে আমি চেষ্টা করেছি, আমি পারিনি। আমি মিথ্যে বলি না, যেটা আমি বলার না সেটা বলি না, কিন্তু এইভাবে কি আসলে চেষ্টা করেছো, এই যে টানা মানে লাগাতার চেষ্টা করে যাওয়া এবং সাকসেসফুল না হওয়ার আগ পর্যন্ত আসলে সেটাকে ধরে রাখা, এই চেষ্টাটা কি ছিল? সেই চেষ্টাটা আমি কখনোই করতে পারিনি, কারণ আমার ওরকম প্রয়োজন হয়নি। আমার মনে হতো, কারণ আমার বর আমাকে ভীষণ পছন্দ করে গুল্লু গাল্লু দেখতে, আমার ফ্যামিলি সবাই আমাকে ভীষণ পছন্দ করে। আর আমি তো আসলে খুব সোজা করে বললে আমার বিয়ের পর থেকে অভিনয় আমার ভালোবাসা সন্তান, অভিনয় করে আমি পেট চালাই না। তো যে কারণেই আমি ওই যে 2 বছরে 3 বছরে একটা কাজ করি, অভিনয়ের টাকায় আমি চলি না। আমি সারা জীবন 1 টাকাও উপার্জন না করলে আমার বর যে কাজটা করে আমাকে সারা জীবন খাইয়ে পরিয়ে, তো যেহেতু এটা আমার মানে এটার এই অর্থের উপর আমি নির্ভরশীল না, আমাকে ওইভাবে আসলে ওই তাগিদটাও আমি কখনো অনুভব করিনি। ভাত টাত খেয়ে আরাম আয়েশ করে। পরবর্তীতে ইন্সপায়ার হলে কিভাবে? বাঁচার জন্য শান্তা,
আমার দুটো হাঁটু নষ্ট হয়ে গেছে, আমি একতলা সিঁড়ি ভাঙতে পারি না, আমার ব্যাক পেইন। এবং ওই 10 বছরে আমি ওভারওয়েট থাকতে থাকতে আসলে আমাদের যে ফিজিক্যাল ডিফিকাল্টিস গুলো তৈরি হয় সেটা তোমাকে অ্যাকচুয়ালি প্রচুর। তো ওই যে বলে 18 কোটি মানুষ 18 কোটি কথা বলবে, মুশকিল হচ্ছে 18 কোটি মানুষের কথা বলার খুব বেশি কিছু নেই, আছি দু একজন আছি, আমরা, জয়া আপা আছে, আমি আছি, বলুক। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি তোমার শর্ট হেয়ার দেখতে পাচ্ছি এবং যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আছি দেখলাম যে নিজের চুল নিজেই কেটে ফেলেছো। মানে এটা কেন? অনেক আগে থেকেই নাকি তোমার এই প্র্যাকটিস রয়েছে যে বটি দিয়ে তুমি চুল কেটে ফেলো? সব সময় আমি যে আমার ইডেনে পড়েছি তো, ভালো লাগে, ইচ্ছা করে। বটি দিয়ে কি করে কাটো? মানে শোনো, আমি তোমাকে গল্প বলি। মানুষ, আমরা এক একটা মানুষ এক এক রকম শান্তা। আমি আমার মতো, এবং আমি খুব খুশি নিজেকে নিয়ে, এর চাইতে খুশি আর হতেই পারে না। আমার ফ্যামিলি সবাই খুব খুশি আমাকে নিয়ে। আমার নিজেকে বদলানোর এক ফোঁটা কোনো ইচ্ছে নেই। আমি যতদিন বেঁচে আছি আমি এমনই থাকবো, এবং আমার পরিবারের সবাই এটাই চায়, তুমি যতদিন বেঁচে আছো, সুস্থ আছো, এমনই থাকো। আমি ইডেনে পড়ি, আমার বান্ধবী পার্সোনাতে গিয়ে চুল কেটে এসেছে, তো ওর চুল কাটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, ফলে থাকি আমি। তখন তো ওর এত পছন্দ হয়েছে যে আমি তখনই কাটবো। আমার সেই বান্ধবীর নাম লাবণী, সব আমার সাথে ফেসবুকে আছে। তো আমার আরেক বান্ধবী সাবিনা বললো, তুই এখন কালকে যায় কাটিস না, আমার তো এত সুন্দর হয়েছে ওটা, আমি এখনই কাটবো। সারা হলরুমে আমরা প্রায় 400 জন থাকি, কারো কাছে কাঁচি নাই, বটি ছিল, পেঁয়াজ কাটার ওই বটি দিয়ে এরকম করে ধরে চুল কেটে ফেলছে, এবং আমার চুল লাবণীর চাইতে সুন্দর হয়েছে, মানে লেয়ারটা খুব সুন্দর এসেছে। এবং তুমি এইবারকার চুলের যে গল্পটা, সেটা কিন্তু ওই স্ট্যাটাসের নিচে গিয়ে তুমি দেখবে যে ওই লাবণী, সাবিনা, আমার হলের বন্ধুরা, যে এখনো কি বটি দিয়ে চুল কাটিস নাকি। তো এই জন্য বটিটা এসেছে। এবার কিন্তু বটি দিয়ে কাটিনি, কাঁচি দিয়ে কেটেছিলাম, ঝুটি করে পেছন থেকে। ইনফ্যাক্ট এখন আমরা অনেক দেখতে পাই, ছোট ছোট রিলসেও দেখতে পাই কিভাবে আসলে নিজে চুল নিজে লেয়ার করে কাটা যায়। হ্যাঁ, কিন্তু আমি যে সময় থেকে কাটি সেটা তো রিলের সময় না, বটির সময়। বটির সময়। আচ্ছা, ইডেনের প্রসঙ্গ আসতেই, যেহেতু আমারও মানে ইডেন ব্যাকগ্রাউন্ড, তো সাধারণত ইডেনে আচ্ছা, তোমরা তো মারামারি করা টাইপের মেয়ে, ঠিক আছে, তোমরা তো একটু দরজাল টাইপের মেয়ে, এটাও তো তোমাকে শুনতে হয়েছে। বিয়ে করার সময় কি এটা নিয়ে কোনো ঝামেলা তৈরি হয়েছিল যে না ইডেনের মেয়ে? না 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 না, আমার কিন্তু আমার যেটা হয়েছে, আমি আসলে আমার কলেজ হচ্ছে বদরুন্নেসা ইন্টারমিডিয়েট, আচ্ছা, বকশীবাজার। তো আমি যখন বদরুন্নেসায় পড়ি তখন আমি বাফাতে নাচ শিখতে ভর্তি হয়েছিলাম, ওয়াইজ ঘাটে। তো সেই ওয়াইজ ঘাটের আমার এক বন্ধু ছিল যে থিয়েটার করতো, ওর কাছ থেকে আমি থিয়েটার সম্পর্কে জানি। আমি ইডেনে যখন ভর্তি হয়েছি প্রথম বর্ষে, মানে আমার 19 বছর বয়সে, তখন আমি থিয়েটার করা শুরু করি, ঠিক আছে। আর বদরুন্নেসায় যখন আমি পড়ি তখন থেকে আমি টিউশনি করি, ওই লালবাগ, আজিমপুর টিউশনি করি। তো আমার ইডেনের সময়টা আর বকশীবাজারের মানে বদরুন্নেসার সময়টা হচ্ছে আমি নাচ শিখি, টিউশনি করি, আর ইডেনের সময়টা হচ্ছে আমি থিয়েটার করি, টিউশনি করি। আমার আর অন্য কিছু করার সময় নেই। পুরাতন ঢাকার খাবার নিশ্চয়ই খুব এনজয় করতে। হ্যাঁ, নীরবের খাবার, জায়গাটার কথা বললে, তারপর নীলক্ষেতের, যেহেতু ইডেন, তেহারি বইয়ের দোকানের যে প্লাস্টিকের লাল ঝুড়িতে, এখনো ভুলতে পারি না। আমার কাছে এখন পর্যন্ত ঢাকা শহরের খাওয়া সবচেয়ে মজার খাবার হচ্ছে নীলক্ষেতের তেহারি, আর ওই যে লাল প্লাস্টিকের ঝুড়িতে পেঁয়াজ মরিচ রেখে দিত, আর তেহারি ঘরের। আমি তো মানে তেহারি খাওয়ার জন্য অনেক সময় হচ্ছে হেঁটে যেতাম, আসতাম, যে বাস ভাড়া বাঁচিয়ে আরো কিছু টাকা অ্যাড করে তারপরে তেহারিটা খাবো, এন্ড দেন হেঁটে ফেলবো, সো ক্যালোরি বার্ন হয়ে যাবে। আর তখন তো সব ক্যালোরি বুঝি না রে, তখন কি বুঝতাম না, যেহেতু আমার তখন অলরেডি আমি মা, সো আমাকে ক্যালোরি পরিমাপ করতে হবে, তুমি আগে থেকে জানতে শুরু করেছো, বিকজ আমার তোমার মতন মানে বিশাল একটা ওয়েট লস জার্নি ছিল, সো এই জন্য ভাবতে হতো। যাই হোক, এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বললে আসলে ইডেন নিয়ে একটা গল্প হয়ে যায়। হ্যাঁ, ইডেন নিয়ে, এবং আমাদের আমরা সব বান্ধবীরা মিলে ওই যে ইডেন, তারপর হোম ইকোনমিক্স, ওটুকু পার হয়ে ওই যে বইয়ের দোকান, নীলক্ষেতের দুই পাশে বইয়ের দোকান, সবগুলো একসাথে রাস্তা পার হতাম। তারপর নীলক্ষেতের তেহারি খেয়ে তারপর ওখান থেকে বই টই নিয়ে বলাকায় সিনেমা দেখতে যেতাম। তারপর আমরা নিউ মার্কেট, গাউসিয়া, ওখানে যে ফুট ওভার ব্রিজ, আমাদের যত কেনাকাটা, ব্যাগ, জুতা,
কাপড় মানে অনেক সুন্দর সুন্দর জিনিস এবং পাওয়া যায়। মানে যে ফুটওভার ব্রিজের নিচে 50 টাকা 100 টাকা একদম। 200 টাকায় ব্যাগ জুতা। চপ্পলগুলো পাওয়া যেত অসাধারণ, যেগুলো আমরা সারা regular জীবন পরলে খুব হলের ভালো লাইফ, লাগতো। ছোট ইডেন ছোট কানের দুল, আসলে ইডেন অন্যরকম সৌন্দর্য। ইডেন এবং বড্ডনেসার লাইফ আমি ওভাবেই কাটিয়েছি এবং ওই পাড়াতেই আমার পুরো জীবনটা ওই পাড়াতে। সুন্দর একটা সময় কেটেছে। একেবারে শেষের দিকে রয়েছে, এবারে ঝটপট কিছু প্রশ্ন করব, তুমি আমাকে ঝটপট উত্তর দিয়ে দিবে, র্যাপিড ফায়ার। সোশ্যাল মিডিয়াতে তুমি কতটা ব্যস্ত থাকো? খুবই কম। আমার শুধু নিজের আহ, ছবি কাজ, মানে ছবি বলতে হচ্ছে আমার কাজের খবর, সেটা আচ্ছা, অভিনয় মানে বা অল্প মডেলিং। সময়। হ্যাঁ, ওকে, সেই খবর দিয়ে শেষ, আমি নাই। তোমার ছবির নিচে যত কমেন্ট হয় সেখানে ঢুকে কি নেগেটিভ কমেন্ট গুলো পড়ো? আমি আসলে আমার কন্টেন্ট যেগুলো, যেমন ইয়েস নো ছোট করে No. উত্তর। ওকে, কোন বিষয় তোমাকে খুব রাগিয়ে দেয়? নাথিং। তোমার জীবনের সেরা উপহার? আমার মেয়ে। এক কথায় যদি নিজেকে ডেসক্রাইব করো? প্রাণে ভরা। পছন্দের জুয়েলারি? যে কোনো মুক্তোর গহনা। কাকে হিংসা করো? কাউকে না, একদমই কাউকে না। স্টুডেন্ট লাইফে? পৃথিবীর কাউকে না, কোনো দিন না। হিংসা জিনিসটাই আমার মধ্যে নাই। আচ্ছা, বর্তমানে শাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর সাথে যদি তোমাকে কাজ করতে, মানে তোমার পছন্দ দেয়া হয়, তাহলে তুমি কাকে পছন্দ করবে? না, আমি কাউকে পছন্দ করি না। আমার চরিত্র পছন্দ হলে আমি যে কোনো, আমি কোনো এক ব্যক্তি, শাকিব খানের সাথে আমাকে 100 বার যদি অফার দেয়া হয় সিনেমার, আমার চরিত্র পছন্দ না হলে আমি কাজ করব না। পৃথিবীর কারোর সাথে আমাকে 1000 বার অফার দিলেও আমার চরিত্র পছন্দ না হলে আমি কাজ করব না। ওকে, নিজের 3টা মন্দ অভ্যাস? আমি খুব অগোছালো, একদমই আমি গোছালো না। আমি ছোট করে গল্প বলতে পারি না। আমার মেয়ে সবসময় বলে, মেয়ে এবং মেয়ের বাবা, যে সামারি সামারি, আমি অনেক লম্বা করে গল্প বলি, খারাপ দিক। এটা আজকেও তুমি বলেছো, ঠিক আছে, হ্যাঁ, অনেক কাটতে হবে। হ্যাঁ, আমি অনেক লম্বা করে গল্প বলি, খুব বিরক্তিকর, অনেক ডিটেইল, বাট এটা হ্যাঁ, ভালো। এটা ব্যাপার। আর আর কি, এই তো খারাপ, আলছে, অলস, খুব আচ্ছা, অলস। যেটা দেখে আসলে একদমই মনে হয় না। এবারে অ্যাকচুয়ালি র্যাট রেস, আমি 3টা মানে জিনিসের নাম তোমাকে বলবো, তার সাথে রিলেটেড 3টা জিনিসের নাম তোমাকে বলতে হবে। লাইক রান্নাঘর, যদি আমরা বলি রান্নাঘরে 3টা থাকে, এরকম একটা আচ্ছা, মানে কথা বলবে। আচ্ছা, চেষ্টা করি। ওকে, জিম? জিম, নুসরাত ফারিয়া। আচ্ছা, ওকে, একটা হলো, দেন দ্বিতীয়? ও 3 জনের নাম বলতে হবে? নাম না, মানে জিমের সাথে রিলেটেড একটা ব্যক্তির নাম বলেছো, হ্যাঁ। এখন যে কোনো ইকুইপমেন্টসও হতে পারে। ও আচ্ছা, ট্রেডমিল। ওকে, তারপর ট্রেডমিল, আর কি, ওই যে ওয়েট যেগুলা করে। ডাম্বেল? হ্যাঁ, হ্যাঁ, ওসব, হ্যাঁ। ওকে, এবারে বলো তোমার পার্টনার, তাকে তুমি যে 3টা নামে ডাকো। এগুলো বলা যাবে না, আমার পার্টনার, এগুলো পার্সোনাল, বাড়ির জিনিস, বাড়িতে এগুলো। না, কিন্তু হয় না মাঝে মাঝে আমরা জান বলে ডাকি, বাবু বলে ডাকি, ময়না বলে ডাকি, এগুলো তো ইজি না, কিন্তু আমি এটা ওগো বলে ডাকি। না, না, মানে আমি তোকে বলি, আমি আসলে আমার মেয়েকে, মেয়ের বাবাকে প্রায় এক কাছাকাছি শব্দে সম্বোধন করি। বাবা, সোনা, ময়না, গুটুস, পুটুস, আচ্ছা, মানে মুটুস, আদরে, যখন যা যখন মাথায় mood আসে। যেমন থাকে। তো একটা বলে না, দুজনকেই। এমন 3টা জিনিস যা মানুষ সিনেমা হলে বসে করে? পপকর্ন খায়, কোক খায়, আচ্ছা, আর কাঁদে। আচ্ছা, তোমার বেডরুমে বসে যে 3টা জিনিস কমন তুমি সব সময় করো? বেডরুমে বসে? হ্যাঁ, মানে বেডরুমে। নারকেল তেল দিয়ে মেকআপ তুলি, বিছানায় আরাম করে বসে, আর রাতে ঘুমানোর আগে মুখে নারকেল তেল মাখি। আচ্ছা, আর হচ্ছে বেডরুমে তোমার ভাইয়ের সাথে বসে টিভি দেখি। ওকে, তার মানে কি নারকেল তেলটা হচ্ছে তোমার হেলদি স্কিনের গোপন রহস্য? আমার স্কিন ড্রাই। আমি হ্যাঁ, প্রায় 15-16 বছর ধরে আমি শুধু নারকেল তেল, মানে শুধু বলতে হচ্ছে আমি মেকআপ তুলি নারকেল তেল দিয়ে, তারপর রাতে ঘুমানোর আগে ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেল ব্যবহার করি। ওয়াও, এটা তেল এবং তেল ত্বক এবং চুলে। কিন্তু যদি কারো স্কিন ড্রাই না হয়, তার জন্য কিন্তু এটা মুশকিল হয়ে যাবে। আমার ত্বকে এটা স্যুট করে, আমার জন্য ভালো, তো ট্রাই করে দেখতে হবে, নাও হতে পারে। হ্যাঁ, রাইট। ওকে, সো একেবারে শেষ সেগমেন্টে রয়েছি, এবারে প্রশংসা অথবা পরামর্শ। আমি 3জন নায়কের নাম বলবো এবং 3জন নায়িকার নাম বলবো, তাদেরকে তুমি প্রশংসাও করতে পারো, পরামর্শও দিতে পারো, এক কথায়। পরিমণি? দারুণ অভিনেত্রী, শুধু আর অভিনয়ের মধ্যেই যদি থাকে, দারুণ অভিনেত্রী, আর মানুষ হিসেবে ও অসাধারণ। বর্ষা?
বর্ষা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। এবারে হচ্ছে পূজা চেরি। মিষ্টি একটা মেয়ে, ভালো অভিনয় করে, খুব কম বয়স, সামনে অনেক ভালো কাজ করার সম্ভাবনা আছে। এবারে 3 জন নায়কের নাম বলছি। অনন্ত জলিল। অনন্ত জলিল পরামর্শ হতে পারে, প্রশংসাও হতে পারে। তিনি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। আমার দেখা গত মানে 20 বছরের মানে কলিগদের মধ্যে যারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে আমার সবচাইতে পছন্দের জুটি অনন্ত জলিল বর্ষা। ওকে, দর্শক হিসেবে এবার বলো হচ্ছে সিয়াম। সিয়াম এত প্রশংসার ঝুড়ি বাড়বে। সিয়াম দেখতে ভালো, সিয়াম অত্যন্ত ভদ্র, সিয়াম অত্যন্ত বিনয়ী, সিয়াম ফ্যামিলির মানে অনেক অনেক সিয়ামের জন্য আমার এত। এবারে মেগা স্টার শাকিব খান। দারুণ অভিনেতা, তার ধারাবাহিকতা, যত দীর্ঘদিন ধরে তিনি তার অবস্থান ধরে রেখেছেন এবং যতদিন যাচ্ছে তত তিনি নিজেকে আরো উন্নত করছেন। তার একটা কাজ থেকে আরেকটা কাজ আরো সামনের দিকে ছাপিয়ে নতুন আরেকটা কাজ। হ্যাঁ, এবং সেটা তিনি সকল ক্ষেত্রেই, সেটা তার লুকের ক্ষেত্রে বলো, অভিনয়ের ক্ষেত্রে বলো, সকল ক্ষেত্রে। আমি মানে তার মানে এখানেও আসলে প্রশংসার ঝুলি একদম। এবং সেটার দাবিদারও। থ্যাংক ইউ রুনা আপু, অনেক কথা হলো তোমার সাথে, অনেক আড্ডা হলো, ভালো লেগেছে কারণ তুমি খুব মন খুলে কথা বলো এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। আই থিঙ্ক এমনটা মানে এমন মানুষের সাথে গল্প করে সময়টাই খুব ভালো কাটে। এসব আমি জানি, এসব তোমরা বলো কারণ তোমরা আমাকে ভালোবাসো। আমি আমার কথা কিন্তু খুবই কাঠখুট্টা টাইপের। তুমি তো দেখলে আমি আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো তোমার জন্য অবশ্যই করেছি। আমার ডিরেক্টর কিন্তু আলোচনাই যদি না করতে পারি তাহলে আর জীবনটা কি হলো? সকল বিষয়ে আমার কাছে মনে হয় যে আমি যদি তোমার দর্শক হয়ে থাকি, যে আমি তোমার দর্শক, তোমার ফ্যান, তাহলে এই রাইটসটাও আমার আছে। আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি। শুধু দর্শক না, তুমি আমার জীবনে টিকে থাকার একটা মাত্র উপায় শান্তা। যা তুমি আমার ভুল মনে করো তা তোমার আমাকে বলতে হবে, তাহলেই তুমি আমার মানুষ। যেদিন তুমি আমার সামনে বলতে পারবে না, সেদিন আর তুমি আমার মানুষ না, সেদিন তুমি গণমানুষ। এরকম আরো সুযোগ আসবে, আশা করি তোমার সাথে বসে আড্ডা দেওয়ার। আজকের মতো শেষ করতে হচ্ছে। নীলপদ্মের জন্য অনেক শুভকামনা, নতুন কাজ যেটা রিলিজের অপেক্ষায় রয়েছে সেটার জন্য অনেক শুভকামনা, তোমার জন্য অনেক শুভকামনা। তোমাকে অনেক ধন্যবাদ, খুব ভালো সময় কাটলো তোমার সাথে। আসলে আমার সময় আড্ডা সব সময় দুর্দান্ত কাটে। দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অনেক কথা হলো। এরকম কথামালা নিয়ে আবারও আসলে আমি ফিরে আসবো আমাদের আগামী আয়োজনে। আবারও আপনাদেরকে অপেক্ষা করতে হবে নেক্সট উইক পর্যন্ত। অল টাইম রেড নিবেদিত তারায় অনুষ্ঠান দেখবেন, থাকবেন বাংলা টিভির সাথে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি শান্তা জাহান। আল্লাহ হাফেজ। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।